যে কসিমভ 1920 সালের রাশিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি একজন লেখক ও জৈব রসায়নের অধ্যাপক। বিজ্ঞান কল্পকাহিনী ও জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক রচনায় সিদ্ধহস্ত ছিলেন। এক্ষেত্রে তার সাফল্য গগনচুম্বী। 500টিরও বেশি বই লিখেছেন তিনি। 1987 সালে সায়েন্স অফ ফিকশন রাইটার্স অফ আমেরিকা কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান কল্পকাহিনী শীর্ষক গ্র্যান্ড মাস্টার অফ সায়েন্স ফিকশন পুরস্কার পান তিনি। বাংলায় অনুবাদ করা সায়েন্স ফিকশন 3 ভলিউম থেকে আমি আজকে একটি ছোট গল্প পড়ব। ইদানিং তার লেখাগুলো পড়ছে খুব ভালো লাগছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এখন যে গল্পটি পড়ব নাম হচ্ছে স্টারলাইট। চলো আমার সাথে শোনো, দেখো কেমন লাগে। আর্থার ট্রেন্ট একদম পরিষ্কার শুনতে পেল তাদের কথা। ক্ষোভ আর উত্তেজনায় ভরা কথাগুলো বুলেটের মতো বেরিয়ে এলো তার রিসিভার থেকে। ট্রেন্ট, পালাতে পারবে না তুমি। আমরা 2 ঘন্টার মধ্যে খুঁজে বের করব তোমার কক্ষপথ, এবং যদি তুমি আমাদের বাধা দেওয়ার চেষ্টা করো, মহাশূন্য থেকে উড়িয়ে দেব তোমাকে। ট্রেন্ট মৃদু হাসল, বলল না কিছু। তার কোনো অস্ত্র নেই এবং লড়াইয়ের জন্য কোনো প্রয়োজন নেই। 2 ঘন্টার অনেক কম সময়ের মধ্যে এই শিপটা জাম্প করে হাইপার স্পেসে, এবং তারা কিছুতেই আর খুঁজে পাবে না তাকে। প্রায় 1 কিলোগ্রাম পরিমাণ ক্রিলিয়াম আছে তার সাথে, যা দিয়ে স্বচ্ছন্দে তৈরি করা যাবে কয়েক হাজার রোবটের ব্রেইন পাথ। গ্যালাক্সির যে কোনো গ্রহ নির্দ্বিধায় 1 কোটি টাকা দিয়ে কিনে নেবে এ জিনিস। পুরো ব্যাপারটাই ব্রেনমেয়ার ব্যুরোর পরিকল্পনা। 30 বছরেরও বেশি লেগেছে তার এই পরিকল্পনা সাজাতে। এটা ছিল তার সারা জীবনের কাজ। এ জিনিস নিয়ে ভেগে যেতে হবে ইয়ং ম্যান, বলেছিল ব্যুরো। এজন্যই তোমাকে দরকার আমার। একটা শিপ নিয়ে মহাশূন্য উড়ে যেতে পারবে তুমি, যা তোমার পক্ষে সম্ভব নয়। এ জিনিস নিয়ে মহাশূন্যে যাওয়াটা মোটেও ভালো হবে না মিস্টার ব্রেনমেয়ার, ট্রেন্ট বলেছিল। আধবেলার মধ্যে ধরা পড়ে যাব আমরা। না, চাতুর্যের সাথে ব্রেনমেয়ার বলল। যদি আমরা সেই জাম্প ঘটাতে পারি তাহলে ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই। যদি হাইপার স্পেসের ভিতর দিয়ে কয়েক আলোকবর্ষ দূরে চলে যেতে পারি, আমাদের নাগাল পাবে না ওরা। দিনের অর্ধেকটা চলে যাবে এই জাম্প ঘটাতে। আমরা যদি এই সময়টা পেয়েও থাকি, সৌরজগতের সব কটা ঘাঁটিকে সতর্ক করে দেবে পুলিশ। না ট্রেন্ট, না। নিজের উদ্ভাবিত জিনিসটা আঁকড়ে ধরে রেখেছিল ব্যুরো। উত্তেজনায় কাঁপতে শুরু করলো হাতটা। আন্তঃমহাকাশ সিস্টেমের সবখানে খবরটা পৌঁছাতে পারবে না ওরা। পারবে শুধু আশেপাশে ডজনখানেক ঘাঁটিকে সতর্ক করে দিতে। গ্যালাক্সি তো অনেক বড়, আর গত 50 বছর উপনিবেশ স্থাপনকারীরা পরস্পরের সংস্পর্শ থেকে দূরে সরে এসেছে। তার কথায় উজ্জ্বলভাবে ফুটে উঠল সারা মহাবিশ্বের ছবি। গোটা গ্যালাক্সি এখন মানুষের মূল গ্রহটির পৃষ্ঠদেশের মতো। একসময় যে গ্রহটিকে বলা হতো পৃথিবী, সেকালের পৃথিবীর মতোই গোটা গ্যালাক্সি জুড়ে এখন ছড়িয়ে পড়েছে মানুষ। বাস করছে বিভিন্ন মহাদেশে বসবাসের মতোই। তবে প্রতিটি দলই শুধু নিজেদের নির্দিষ্ট সীমার ভেতর বিচরণ করে থাকে। আমরা যদি কোনো রকমে এই জাম্প ঘটাতে পারি, বলল ব্রেনমেয়ার, যে কোনো জায়গায় চলে যেতে পারবো। এমনকি 50,000 আলোকবর্ষ দূরেও যাওয়া যাবে। তখন আমাদেরকে খুঁজে বের করা ব্যাপারটা হবে এক ঝাঁক উল্কার মাঝে ছোট্ট এক টুকরা নুড়ি খোঁজার মতো। ট্রেন্ট মাথা নেড়ে বলল, এবং আমরা তখন নিজেরাও খুঁজে পাবো না আমাদের। কোনো বসতিপূর্ণ গ্রহে যাওয়ার জন্য চূড়ান্ত রকমের অস্পষ্ট কোনো পথ বেছে নিতে পারি না আমরা। ব্রেনমেয়ার চকিতে দেখে নিল চারপাশ। ধারে কাছে কেউ নেই। তবুও গলার স্বর খাদে নামিয়ে ফিস করে বলল, আমি 30টি বছর ধরে গ্যালাক্সির প্রতিটি বাসযোগ্য গ্রহের ডাটা সংগ্রহ করেছি। পুরাণ সব রেকর্ডপত্র ঘেঁটে এসে দেখেছি। মহাশূন্যের যে কোনো পাইলটের চেয়ে কয়েক হাজার আলোকবর্ষ পথ বেশি ভ্রমণ করেছি, এবং প্রতিটি বসবাসযোগ্য গ্রহের অবস্থান মেমোরিতে আছে, বিশ্বের সবচেয়ে গুণী কম্পিউটারের। বিনয়ের সাথে ভুরু উঁচা করল ট্রেন্ট। ব্রেনমেয়ার বলল, বিভিন্ন কম্পিউটারের ডিজাইন করি আমি, এবং আমার সবচেয়ে ভালো কম্পিউটার। গ্যালাক্সিতে যত উজ্জ্বল তারা রয়েছে সেগুলোর সঠিক অবস্থানও আমি টুকে নিয়েছি। FBA এবং শ্রেণীর
তারার বিস্তারিত ধারণা করা হয়েছে কম্পিউটারের মেমোরি স্টোরে। আমরা যখন জাম্প ঘটাবো, কম্পিউটার মহাকাশের গ্রহ নক্ষত্র বিশেষভাবে পর্যবেক্ষণ ও ফলাফল মিলিয়ে দেখবে নিজের ধারণকৃত গ্যালাক্সি মাপের সাথে। তারপর আগে পরে যখনই হোক মহাশূন্যে ধরা পড়বে শিপের অবস্থান। পরে দ্বিতীয় জাম্পের মাধ্যমে আপনা আপনি এগোবে সবচেয়ে কাছের বসতিপূর্ণ গ্রহের আশেপাশের এলাকার দিকে। খুবই জটিল একটা ব্যাপার। এটা ব্যর্থ হতে পারে না। বিগত বছরগুলোতে এ নিয়ে কাজ করেছি আমি। এটা ব্যর্থ হওয়ার প্রশ্নই ওঠে না। দেখো, আমার কোটিপতি হতে এখনও 10 বছর লেগে যাবে, আর তোমার তো বয়স একেবারেই কম। তোমার তো আর দেরি হবে না কোটিপতি হতে। কাজেই এটাই হচ্ছে দ্রুত টাকা করার মোক্ষম সুযোগ। এলোপাতাড়ি জাম ঘটাতে গিয়ে একটা তারার ভেতরও তো ঢুকে যেতে পারেন। সে সুযোগ একেবারে নেই বললেই চলে। যে কোনো উজ্জ্বল তারা থেকে হয়তোবা আমরা এত দূরে গিয়ে পড়ব যে কম্পিউটার তার প্রোগ্রামের সাথে মেলাতে গিয়ে হয়তো খুঁজে পাবে না সেই তারা। হয়তোবা দেখবে অনুসারীরা পুলিশের দলটা থেকে মাত্র 2-1 আলোকবর্ষ দূরে আছি আমরা। অবশ্যই সে সম্ভাবনা খুবই ক্ষীণ। আরে বাপু, তুমি যদি এত উৎকণ্ঠার ভেতর থাকো তাহলে মহাকাশ রচনা হওয়ার পূর্ব মুহূর্তে মারা যেতে পারো হার্ট অ্যাটাকে। কাজেই তুমি যেসব আশঙ্কা করছো, বাস্তবে সেসব ঘটার সম্ভাবনা অনেক দূরে। হয়তো আপনার কথাই ঠিক মিস্টার ব্রেনমিয়ার, আপনি আমার চেয়ে অভিজ্ঞ। বুড়ো কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি গুনে চলি না ওসব। কম্পিউটার সব কিছু করবে স্বয়ংক্রিয়ভাবে। আলতোভাবে মাথা নাড়ল ট্রেন্ট। স্মরণ করল সেই ঘটনা। একদিন মাঝরাতে শিপটা যখন মহাশূন্য পাড়ি দেওয়ার জন্য তৈরি, একটা ব্রিফকেসে করে ক্রিলিয়াম নিয়ে বের এলো ব্রেনমিয়ার। কাজটা ঘটাতে কোনো অসুবিধা হয়নি ট্রেন্টের, কারণ তার উপর অগাধ বিশ্বাস ছিল বুড়োর। ট্রেন্ট ব্রিফকেসটা নিয়ে নিল এক হাতে, অন্য হাতে দ্রুত নিশ্চিন্তভাবে সেরে ফেলল অন্য কাজ। একটা ছুরি এরকম কাজ ঘটাতে এখনও সব দিক দিয়ে সেরা। মলিকিউলার ডিপোলারাইজেশনের মতো দ্রুত, অত্যন্ত মারাত্মকভাবে অধিকত নিঃশব্দে কাজ সারতে জুড়ি নেই একটা ছুরির। তারপর মৃতদেহের সাথে ছুরিটা রেখে দিল ট্রেন্ট। একদম আঙুলের ছাপ শুদ্ধ। তাতে কি আসে যায় তার? তারা তো আর খুঁজে পাচ্ছে না তাকে। এখন মহাশূন্যর গভীরে রয়েছে ট্রেন্ট। পেছনে ধাওয়া করছে পুলিশ। টেনশন অনুভব করলো ট্রেন্ট, বাড়ছে ক্রমশ। একটা জাম ঘটানোর আগে এরকম টেনশন এসে চাপে। কোনো ফিজিওলজিস্ট আজ পর্যন্ত এর সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তবে মহাশূন্যে বিচরণকারী প্রতিটি পাইলটই জানে এই জাম্পটা কেমন লাগে। একসময় অদ্ভুত একটা অনুভূতি হলো তার। ক্ষণিকের জন্য মনে হলো কিছু একটার ভেতর থেকে বাইরে গিয়ে পড়ছে সে। শিপটা এখন মহাশূন্য সময়ের বাইরে, জড়বস্তু এবং শক্তির ঊর্ধ্বে কোনো একটা জগতে বিচরণ করছে, এবং তা শুধুমাত্র মুহূর্তের জন্য। তারপর গ্যালাক্সির আরেকটা প্রান্তে চলে গেল শিপ। মৃদু হাসল ট্রেন্ট। এখনও বেঁচে আসে সে। খুব কাছে কোনো তারা নেই, তবে যথেষ্ট কাছে রয়েছে। এমন তারা রয়েছে অগণিত। তারায় তারায় জীবন্ত দেখাচ্ছে আকাশটাকে, এবং প্যাটার্নটা তাই ভিন্ন রকম। জাম্পটা খুব জোরে সোরেই হয়েছে বলা যায়। অনেক দূরে চলে এসেছে শিপ, কিন্তু তারা বর্ণছটার মান বিচারে এক শ্রেণীর হবে এবং বেশ উজ্জ্বল। কম্পিউটার তার মেমোরির সাথে মেলানোর জন্য বেশ জুৎসই প্যাটার্ন পেয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না তাতে। আরাম করে পিছনে হেলান দিল ট্রেন্ট। ধীর গতিতে ঘুরছে শিপ। শিপের সঙ্গে ঘুরছে সুবিন্যস্তভাবে বিচ্ছুরিত আলোর তারা। সেদিকে এক দৃষ্টে তাকিয়ে ট্রেন্ট। একটা তারা চলে এলো দৃশ্যপটে। সত্যি এক উজ্জ্বল তারা। মনে হচ্ছে না ওটা 2 আলোকবর্ষের বেশি দূরে রয়েছে, এবং তার পাইলট অনুভূতি তাকে বলে দিচ্ছে ওটা একটা গরম তারকা। ভালো এবং গরম। কম্পিউটার এই তারাটির বেইস ও ব্যাসের গঠনটা পরীক্ষা করে দেখবে। আবারও সে ভাবল, অবতরণের উপযুক্ত জায়গা খুঁজে পেতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু লেগে গেল। মিনিটের পর মিনিট পেরোলো। গড়িয়ে গেল 1 ঘন্টা। এখনও কম্পিউটার ব্যস্তভাবে ক্লিক 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 করে যাচ্ছে, এবং বারবার জ্বলে উঠছে ওটার আলো। ভুরু কুঁচকাল ট্রেন্ট। কেন ওটা খুঁজে পাচ্ছে না সঠিক প্যাটার্নটাকে থাকতেই হবে। ব্রেনমিয়ার তার বহু বছরের কাজের অভিজ্ঞতা থেকে দেখিয়েছে
থাকতেই হবে উপযুক্ত জায়গা। কোনো তারা তার হিসাব থেকে বাদ নেই, কিংবা রেকর্ডে সে ভুল হয়েছে তাও নয়। এটা নিশ্চিত যে তারা জন্মে এবং মরে যায়, আর অস্তিত্বের থাকা অবস্থায় ঘুরে বেড়ায় মহাশূন্যে। কিন্তু এসব পরিবর্তন ঘটে অত্যন্ত ধীর গতিতে। ব্রেন মেয়ারের যে রেকর্ড রয়েছে 10 লাখ বছরেও সেটার কোনো আকস্মিক একটা আতঙ্ক খামচে ধরল ট্রেনকে। না, এটা হতে পারে না। জাম্প করে একটা তারার অভ্যন্তরে ঢুকে পড়ার চেয়েও এরকম ঘটার সম্ভাবনা কম। উজ্জ্বল তারাটা দৃশ্যপটে আবার অপেক্ষায় রইল সে। মাপা হাতে তারাটাকে নিয়ে এলো টেলিস্কোপিক ফোকাসে। টেলিস্কোপের মাধ্যমে যতটা বড় করে দেখা যায় তারার ভেতরটা দেখে নিল ট্রেন্ট। উজ্জ্বল আলোর যে বৃত্তটা রয়েছে ভেতরে, সেটা গ্যাসের আলোড়ন থেকে তৈরি। ঘন কুয়াশায় গুপ্ত রহস্য ছাড়া আর কিছুই নয়। তার মানে ওটা একটা নোভা। ক্ষণিকের জন্য হঠাৎ তারার দীপ্তি বেড়ে যায়। ঝাপসা ক্ষীণ আলো থেকে উজ্জ্বল আলোর দ্যুতি ফোটাতে সম্ভব মাসখানেকের মতো লেগেছে তারাটির। এমন এক নিম্ন শ্রেণী থেকে তারাটির উত্তরণ ঘটেছে, যা সহজেই কম্পিউটারের উপেক্ষিত হওয়ার কথা। এবং এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত একজনের, কিন্তু বিষয়টি সেভাবে দেখা হয়নি। নোভাটি এখন মহাশূন্যে বিচরণ করছে ঠিকই, কিন্তু কম্পিউটারের মেমোরি স্টোরে নেই ওটা, কারণ ব্রেন মেয়ার এই তারাটিকে কম্পিউটারের মেমোরিতে ঢোকায়নি। সে সময় অনুজ্জ্বল ছিল বলে। ওটাকে গণনায় এনো না, চিৎকার দিয়ে উঠল ট্রেন্ট। এড়িয়ে যাও ওটাকে। কিন্তু ট্রেন্ট চিৎকার করছে একটা স্বয়ংক্রিয় যন্ত্রের সামনে, যে যন্ত্রটা এখন নোভা সেন্টার্ড প্যাটার্নের সাথে গ্যালাকটিক প্যাটার্নের মিল খুঁজে বেড়াবে। মিল খুঁজে না পেয়ে একের পর এক পরীক্ষা চালাতেই থাকবে। যতক্ষণ ওটার এনার্জি চালু থাকবে ততক্ষণ। খুব শীঘ্রই ফুরিয়ে যাবে বাতাস, ট্রেন্টের জীবন প্রদীপও নিভে যাবে দ্রুত। অসহায়ভাবে ধপ করে চেয়ারে বসে পড়ল ট্রেন্ট। এক দৃষ্টে তাকিয়ে দেখতে লাগলো তারার আলোর প্যাটার্নের উপহাস। মৃত্যুর জন্য যন্ত্রণাদায়ক দীর্ঘ প্রতীক্ষা শুরু হয়েছে তার। ইস, এখন যদি সেই ছুরিটা কাছে থাকতো।